আলো চোখ রাঙিয়ে বলে। আধার ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, হুমকি দিচ্ছ নাকি? আলো আধারের কলার ধরে নিজের কাছে টেনে এনে বলে, ইয়েস মিস্টার হাজব্যান্ড। আলো আধারের একদম সামনে। আলোর গরম নিঃশ্বাস আধারের মুখে আছড়ে পড়ছে, সাথে আধারের নিঃশ্বাস আলোর মুখে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে একটা ঘোরের মাঝে চলে গেছে। আধার আলোর কাঁপা কাঁপা ঠোঁটের দিকে এগোতে থাকে, আর আলো ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়। আধার আলোর ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে নেয়, আলোর ঠোঁটের নির্যাস শুষে নিতে থাকে। আলো আধারের সাথে তালে তাল মেলাতে থাকে। দুজনেই গভীর থেকে গভীরে তলিয়ে যাচ্ছে। এক সময় আধার যখন বুঝতে পারে আলো উত্তেজিত হয়ে যাচ্ছে, তখন আধার আলোর থেকে নিজেকে ছাড়িয়ে ওকে বুকে জড়িয়ে নেয় আর বলে, শান্ত হও জান পাখি, তুমি এখন অসুস্থ, তাই এসব কিছু না, এখন ঘুমাও। নিজের কাজের জন্যে আলো কিছুটা লজ্জাবোধ করে। তারপর আধারকে জড়িয়ে ওর বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমায়। আর আধার আলোর মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে নিজের রাত কাটিয়ে দেয়। আধার সকালে মুখের উপর সূর্যের আলো পড়তেই আলো পিটপিট করে চোখ মেলে তাকায়। নিজেকে বিছানায় দেখে আলো এদিক ওদিক তাকায়। কাল তো আধারের বুকে শুয়েছিল। টেবিলের উপর চিরকুট দেখে আলো সেটা তুলে নেয় আর পরে, জান পাখি, সবাই জেগে যাওয়ার আগে চলে গেলাম, তাড়াতাড়ি নাস্তা করে দিও, একদম অনিয়ম করবে না, না হলে কপালে দুঃখ আছে। তোমার উপর সব সময় আমার নজর আছে জান পাখি। গো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আলো চিরকুট পরে হেসে দেয় আর নিজেই নিজেকে বলে, আমি এখন অনিয়ম না করলে কখন করব? আপনি আসলে আমাকে নিয়মের শিকল দিয়ে বন্দি করে রাখবেন তা জানা আছে, তাই এখন আমি নিজের মতো চলবো। ইয়া! আলো এক লাফ দিচ্ছিল আর এক লাফ দিতে যাবে তার আগেই থেমে যায় আর চুপচাপ ওয়াশরুমে চলে যায়। আধার এতক্ষণ আলোর কথা আর কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে বসে থাকে আর বলে, না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এসব শেষ করতে হবে, এই মেয়েকে বিশ্বাস নেই। আধার কথাটা ভেবে হাতে ফোন নিয়ে হাসানকে কল করে। হাসান কল রিসিভ করলে আধার বলে, অফিসের খবর কি হাসান? স্যার, অবস্থা তেমন ভালো না। আপনার অবর্তমানে অনেকের চেহারা সামনে আসতেছে, কোম্পানিকে হাতিয়ে নেওয়ার জন্য ওত পেতে আছে। আধার হাসে। আসলে বিপদের সময় চেনা যায় কে আপন আর কে পর। আধার বাঁকা হাসি দিয়ে বলে, আশা করি তোমাকে বলতে হবে না যে কি করতে হবে। নো স্যার, আমি অলরেডি সেই কাজ করে ফেলেছি। গুড, আমাকে গুরুত্বপূর্ণ ফাইলগুলো পাঠিয়ে দাও। ওকে স্যার। আধার ফোন কাটার পর একজন কল করে ওর ফোনে। আধার কল রিসিভ করতেই সে বলে, স্যার, কাজ হয়ে গেছে। পাঠিয়ে দাও। আর ড্রাইভারের কি খবর? ওকে আপনার কথা মতো ডেরায় তুলে নিয়ে এসেছি। সেখানে বান্ধবী আছে কাল রাতে থেকে। ভালোভাবে খাতির যত্ন করো, আমি আসছি। ওকে স্যার। আধার কল কাটার পরই ওর ফোনে কিছু নোটিফিকেশন পেয়ে আধার নোটিফিকেশন অন করে। তারপর ভালোভাবে পুরো তীক্ষ্ণ দৃষ্টি কিছু একটা খুঁজতে থাকে। কিছু সময় পর ওর অনাকাঙ্ক্ষিত জিনিসটা পেয়েও যায়। বাইরের দিকে দৃষ্টি দিয়ে বলে, আমার নিশানা পুরো সঠিক, তোকে এবার কে বাঁচায় আমিও দেখবো রাহাত। আধারের চোখে মুখে তীব্র রাগ ফুটে ওঠে। আলো বসে বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে, সাথে চারপাশে চকলেটের খোসায় ভরে আছে। ঠোঁটের চারপাশে চকলেট তো লেগেই আছে, যা নয় তাই অবস্থা একটা। কিন্তু আলোর কথাই তার খেয়াল আছে। সে তো মুভির সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে পৌঁছিয়েছে। নায়ক আর সাইড নায়কের মধ্যে টান টান উত্তেজনা কাজ করছে। মাঝে দাঁড়িয়ে আছে নায়িকা, কাকে বেছে নেবে নায়িকা তাই নিয়ে উত্তেজনা। আলো পুরো মনোযোগ সহকারে টিভির দিকে তাকিয়ে আছে, যেন ওখানে নায়িকা না আলো নিজে দাঁড়ানো। এমন সময় সিরিয়াস মুভমেন্টে টিভি সিরিয়ালের অ্যাডের মতো আলোর ফোনটাও বেজে ওঠে। পুরো মনোযোগের 12:24 বেজে গেল। আলো বাঁকা চোখে ফোনের দিকে তাকায়, দেখে আধার কল করছে। ফুস করে শ্বাস ছাড়ে আর বিড়বিড় করে বলে, এই লোকটাকে সবসময় আমার কাজের মধ্যে নাক গলাতেই হবে, না হলে যেন এর পেটের ভাত হজমই হবে না, যত সব। এর মাঝে ফোনটা কেটে আবার বাজা শুরু করছে। আলো ফোনটা রিসিভ করে। রিসিভ করতেই ওপাশ থেকে আধারের গম্ভীর গলা ভেসে আসে, এসব কি আলো? রুমের কি অবস্থা করে রেখেছো? এখন তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকা উচিত,
তা না করে তুমি আরো নোংরা করছো। আর এত চকোলেট কে খেতে বলেছে? শরীর খারাপ করবে, সাথে বেবিরও সমস্যা হবে। আধার গম্ভীর গলায় বলা কথা শুনে আলো মুখটাকে ফুলিয়ে ফেলে। আধার স্ক্রিনে দেখে হেসে ফেলে, কিন্তু আলোকে বুঝতে না দিয়ে বলে, এখনই সার্ভেন্ট ডেকে সব পরিষ্কার করাও, আর এসব চকোলেট আর চিপস রাখো ফাস্ট। আলো মুখ ফুলিয়ে বলে। আমি খেতে চাচ্ছি না। আলোর কথা শুনে আধার কি বলবে বুঝতে পারছে না। তুমি খেতে চাচ্ছ না তো কি তোমার ভূত খেতে চাচ্ছে? আলো গদগদ করে বলে, আমার ভেতরে আরো একজন আসছে। ভালো, এখন সব দোষ আমার বেবির ওপর। আধার কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার কাজ আছে, যা বললাম তাই করো। আর এখন কিছু হেলদি খাবার খেয়ে নাও, না হলে রাতে তোমার জন্য ভালো হবে না কিন্তু। বলেই কল কেটে দেয়। আলো কান থেকে ফোন সরিয়ে নিয়ে আধারকে ভেঙিয়ে বলে, রাতে তোমার জন্য ভালো হবে না কিন্তু। আলো একজন সার্ভেন্টকে ডাক দেয় রুম পরিষ্কার করার জন্য। একটা রুমে রাহাত কাউকে কিছু বলছে কম, ধমকাচ্ছে বেশি। স্টুপিড, এত কাঁচা কাজ কি করে করলে? আমি বলেছিলাম ওকে মেরে ফেলার জন্য। কিন্তু বস, ওকে মেরে কি লাভ? আধার চৌধুরী তো আর বেঁচে নেই। আদার নাইবা বাঁচতে পারে, কিন্তু আমি কোনো কাজের প্রমাণ রাখতে চাই না। তাড়াতাড়ি খুঁজে বের করো আর ওকে শেষ করে দাও। ওকে বস। রাহাত কল কেটে আলোর ছবির সামনে এসে দাঁড়ায় আর ছবিতে হাত বুলাতে বুলাতে বলে, কাল তুমি আমার হবে বেবি, ভাবতে আনন্দ লাগছে। কাল আদারের জান পাখি আমার হবে। বলে রাহাত জোরে জোরে হাসতে শুরু করে। একটা অন্ধকার ঘরে চেয়ারের সাথে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। লোকটার শরীর থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। লোকটা লম্বা লম্বা শ্বাস ফেলছে, একটু পানিও দেওয়া হয়নি তাকে। হাঁটার শব্দ কানে আসতেই লোকটা মাথা তুলে তাকায়। লোকটার সামনে এসে ছায়াটা দাঁড়ায়। লোকটা হালকা আওয়াজে বলে, কে তুই? কি চাই? বেশি কিছু না, শুধু কয়েকটা ইনফরমেশন চাই। কিসের ইনফরমেশন? আর কে তুই? পুরো ঘরে আলো জ্বলে ওঠে। সাথে সাথে লোকটা আর আধারের চেহারাও স্পষ্ট হয়ে যায়। লোকটা আধারকে দেখে ভয় পেয়ে যায়। লোকটা মুখ ভয় দেখে আধারের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। কি চিনতে পারছিস রাজু? না না, বাকিলাল। আধারের মুখে নিজের আসল নাম শুনে বাকিলাল আরো ভয় পেয়ে যায়। বাকিলাল ভয়ার্থ গলায় বলে। আধার হাসি দিয়ে বলে, একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, আর এই কথাটার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। লোকটা এবার ভয়ে কাঁপছে। আধারের এই হাসির মাঝে যে কতটা হিংস্রতা লুকিয়ে আছে তা স্পষ্ট বুঝতে পারছে বাকিলাল। আধার এবার বাকিলালের কাঁধে হাত দিয়ে ওর কানের কাছে এসে ফিসফিস করে বলে, দেখ, তোকে মুক্তি দেব, কিন্তু তার আগে এটা বল, আমাকে মেরে ফেলার জন্য তোকে কে বলেছিল? কথাটা বলার সাথে সাথে আধার ওর টুটি চেপে ধরে। বাকিলাল ব্যথায় ছটপট করতে থাকে। আধার আবার এক কথা বলে, সত্যিটা বল, আমি মুক্তি দিয়ে দেব তোকে। বাকিলাল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আধার টুটি ছেড়ে দেয়। বাকিলাল কাঁদতে থাকে। নে এবার বল, কে তোকে আমাকে মারতে বলেছিল? বাকিলাল হাঁপাতে হাঁপাতে বলে। আধার জানতো বাকিলাল এমন কিছু বলবেই। আধার একটা বাঁকা হাসি দেয়। বাকিলালের সামনে এসে বলে, তোকে মুক্তি দিব বলেছি, কিন্তু কিভাবে দিব সেটা তো বলিনি। আধারের কথাটা বাকিলাল ভয়ে কেঁপে ওঠে। বাকিলাল বুঝতে পারছে না আধার কি করতে চাচ্ছে। খুব ভালো কিছু যে তার সাথে হবে না সেটাও বুঝতে পারছে। আর কিছু বলার সময় পেল না বাকিলাল। আধার নিচের পকেট থেকে গান বের করে সোজা বাকিলালের মাথায় শুট করে দেয়। বাকিলালের দেহ থেকে প্রাণ তখনই উড়ে যায়। হাসান আধারের পাশে এসে দাঁড়ায়। আধার হাসানকে দেখে বলে, ওর পরিবারের যেন কোনো কষ্ট না হয়। আর লাশটাকে কি করতে হবে জানো নিশ্চয়ই? ইয়েস স্যার। আধার চলে যেতে নিলেই হাসান বলে, স্যার, রাজ স্যারের কি করবেন? আধার কিছু না বলে হাসানের দিকে একবার তাকিয়ে চলে যায়। আর তাকানোই হাসান বুঝে যায় রাহাতের কপালে দুঃখ আছে। আধার চলে যায় আর হাসান নিজের কাজে লেগে পড়ে। রাত এখন গভীর। আজ আধার আলোর কাছে আসেনি। আধারের কিছু কাজ করতে হচ্ছিল। আলোকে কল করে বলেও দেয়,
আলো একটু রাগারাগি করে তারপর কল কেটে দেয়। আধার কিছু বলেনি, এমন সময় এমন হবে আধার সেটা জানে। রাহাতের সত্যি জানার পর আধার বাড়ির পাহারা আরো বাড়িয়ে দেয়। আলো শান্তিতে ঘুমাচ্ছে, কোনো চিন্তা কোনো ভয় ওর মুখে নেই। আলোর মুখে মিষ্টি হাসি বিদ্যমান। আলো খুব সুন্দর একটা স্বপ্ন দেখছে। আলো আর আধার একটা বাচ্চার পিছনে দৌড়চ্ছে। বাচ্চাটি তার গুটিসুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে আর খিলখিল করে হাসছে। আধার বাচ্চাটার হাত ধরে কোলে তুলে নেয়, আর আলো আধারের কোলে থাকা বাচ্চাটাকে আদর করতে থাকে। অন্যদিকে বাড়ির সমস্ত গার্ড এক এক করে জ্ঞান হারাতে থাকে। একসময় সব গার্ডরা জ্ঞান হারিয়ে ফেলে। সাথে একজন লোক বাড়ির ভেতরে ঢুকে সোজা আলোর রুমে চলে যায়। আলোর রুমে লোকটা ঢুকে ধীরে ধীরে আলোর কাছে এগিয়ে যায়। আলোকে ঘুমের মাঝে হাসতে দেখে লোকটা বাঁকা হাসি দিয়ে বলে, বাহ বেবি, মনে হয় খুব সুন্দর স্বপ্ন দেখছে, কিন্তু এবার যে তোমার দুঃখের স্বপ্ন দেখতে হবে। বলে একটা স্প্রে আলোর মুখে সরিয়ে দেয়। আলো কিছুক্ষণ নড়ে উঠে পরে সেন্সলেস হয়ে যায়। লোকটা আলোকে কোলে তুলে নিয়ে নিচে চলে যায়। চাঁদনি পানি নিতে নিচে এসেছিল। হঠাৎ একটা ছায়া থেকে চাঁদনি থেমে যায়। ভালো মতো খেয়াল করে দেখে একটা লোক আলোকে তুলে নিয়ে যাচ্ছে। সাথে সাথে চাঁদনি হাত থেকে পানির জগ পড়ে যায়। লোকটা কিছুর শব্দ পেয়ে আলোকে নিয়ে দৌড়ে চলে যায়। চাঁদনি পিছনে দৌড়তে থাকে আর বলতে থাকে, আলো, আলোকে ছাড়ো। কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? লোকটা ততক্ষণে আলোকে নিয়ে গাড়িতে করে চলে যায়। চাঁদনি গেট পর্যন্ত এসেছিল, ওদের ধরতে পারেনি। এসে দেখে সব গার্ড জ্ঞান হারিয়ে পড়ে আছে। যা বোঝা হয়ে গেছে চাঁদনির। তাড়াতাড়ি বাড়ির মধ্যে ছুটে গিয়ে সবাইকে ডাকতে শুরু করে। সাফওয়ান, বাবা, মা, চাচি, চাচু, মামুনি, খালামুনি, হাসান, আগুন, রাত্রি, সোনালি, কোথায় তোমরা? সবাই তাড়াতাড়ি নিচে আসো। চাঁদনির ডাকে সবাই নিচে নেমে আসে। সাফওয়ান এসে চাঁদনি বলে, কি হয়েছে চাঁদনি, এমন করছো কেন? চাঁদনির গলায় কথা দলা পাকিয়ে আসছিল। কোনো মতে বলে, আলো, আলোকে কেউ তুলে নিয়ে গেছে। সবাই চাঁদনির কথা শুনে অবাক হয়ে যায়। এসব কি বলছো? আলো ওর রুমে আছে। না, নেই, ওকে কেউ তুলে নিয়ে গেছে। আচ্ছা, আমি গিয়ে দেখে আসি আলোর রুমে আছে কিনা। আগুন কথাটা বলে তাড়াতাড়ি আলোর রুমের দিকে চলে যায়। এর মধ্যে রাত্রি পানি নিয়ে আসে চাঁদনির জন্য। সাফওয়ানের রাত্রির থেকে পানি নিয়ে চাঁদনিকে খাইয়ে দেয়। চাঁদনি তাড়াতাড়ি করে পানি খেয়ে নেয়। এর মধ্যে আগুন এসে বলে, আলো ওর রুমে নেই। চাঁদনি সত্যি বলছে। সবাই এবার ভয় পেয়ে যায়। আলোর মা সোফায় বসে পড়ে, ফুপিয়ে কেঁদে ওঠে। আমার মেয়ের সাথে কেন এসব হচ্ছে? কে ওরা? কি ক্ষতি করেছে ও? কিন্তু এত পাহারা থাকা সত্ত্বেও কেউ কি করে ভেতরে আসলো? সব গার্ডরা অজ্ঞান হয়ে পড়ে আছে। হাসনা এতক্ষণ চুপ করেছিল। ব্যাস, অনেক হয়েছে। পানি এবার মাথার ওপর দিয়ে চলে গেছে। রাহাতের সাহস পশ্চিমা অতিক্রম করে ফেলেছে। এর জন্য কত ভয়ানক শাস্তি ওকে পেতে হবে ও জানে না। কেউ বুঝতে পারছিল না হাসানের কথা। সবাই ভাবছে মাঝে রাহাত আসলো কোথা থেকে। আগুন ঠিকই বুঝতে পারছে। হাসানের কাছে গিয়ে বলে, হাসান, আধারকে কল কর। সবাই কথাটা শুনে চমকে ওঠে। আধারকে কল করবে কিভাবে? আধার তো বেঁচে নেই। হাসান, আলোকে রাহাত তুলে নিয়ে গেছে। এর থেকে বড় সর্বনাশ কিছু হতে পারে না। কল করে সব বল আধারকে। হাসান আগুনের কথা উচিত মনে করলো, তাই আধারকে কল করলো। আধার ঘুমাচ্ছিল। কলের আওয়াজে ওর ঘুম কেটে যায়। মাত্র শুয়েছিল আধার। ফোন নিয়ে দেখে হাসানের কল। আধার কল রিসিভ করতেই হাসান তাড়াহুড়ো করে বলে, স্যার, রাহাত ম্যামকে তুলে নিয়ে গেছে। কথাটা শুনে আধারের ঘুম ছুটে গেল। তাড়াতাড়ি উঠে বসে চিন্তিত গলায় বলে, এসব কি বলছো? এত পাহারা থাকতেও কি করে এসব? হাসানের থেকে ফোন নিয়ে আগুন বলে, আধার দেখ, বাড়ির সব গার্ড রাহাতের অজ্ঞান করে দিয়েছে। তারপর আলোকে তুলে নিয়ে গেছে। তুই আলোকে খোঁজ, ও আলোর কোনো ক্ষতি করে না দেয়। আমি আর হাসান বের হয়ে হচ্ছি। কথাগুলো বলে আগুন কল কেটে দেয়। আধার কি করবে কিছু ভেবে পাচ্ছে না।
আধারের ইচ্ছে করছে রাহাতকে নরকে পাঠিয়ে দিতে। আজ তোর করা কাজটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল। এর দাম তোর জীবন দিয়ে দিতে হবে। তোকে আমি সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু দিব। আই প্রমিস রাহাত, তোকে এই পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলে আধার গায়ে শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ে। এদিকে আগুনের কথা শেষ হতেই সবাই ওকে আর হাসানকে ছেঁকে ধরেছে। আগুন, এসব কি বলছিস? কার সাথে কথা বলছিলি? হাসান, এসব কি? আধার কোথা থেকে এলো? তোমরা কি লুকাচ্ছ আমাদের থেকে? আগুন আর হাসান সবাই চুপ করিয়ে বলে, এত বলার সময় আমাদের নেই। আলো ম্যামকে খুঁজতে হবে, ওর কোনো ক্ষতি হওয়ার আগে। এখন শুধু এতটুকু জেনে রাখো, আধার বেঁচে আছেন। আর এত কাহিনীর পিছনে আসলে কালপিট রাহাতের। বাকি কথা এসে বলবো। কথাগুলো বলে এক মুহূর্ত অপেক্ষা না করে ওরা দুজন বেরিয়ে পড়ে। আর এদিকে সবাইকে এক পাহাড় চিন্তা, অনিশ্চয়তা, সত্যি মিথ্যার মধ্যে রেখে গেছে। শারমিন চৌধুরী ধপ করে সোফায় বসে পড়ে বলে, কি বলে গেল ওরা? আধার, আমার আধার বেঁচে আছে আর রাহাত এসব করেছে। আল্লাহ, আমি কি করতে চাচ্ছিলাম আলোকে রাহাতের হাতে? ছি ছি। রাজিয়া বেগম ওনাকে সামলে নেয় আর সবাই দোয়া করতে থাকে। চারজনেই যেন সুস্থভাবে বাড়ি ফিরে আছে। রাহাত আলোকে নিয়ে শহর থেকে দূরে একটা বাড়িতে নিয়ে এসেছে। জায়গাটা বেশ নীরব, ভেতরে মানুষের আনাগোনা নেই। রাহাত একটা বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে আলোকে কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। আলোকে বিছানায় শুইয়ে দিয়ে ওর মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, কাল আমাদের বিয়ে আলো বেবি, রেডি থেকো। আর বিয়ের পর তোমার ওই বেবিকে মারতে আমার সময় লাগবে না। আধারের কোনো চিহ্ন আমি পৃথিবীতে আসতে দেব না। কথাগুলো বলে রাহাত দরজা দিয়ে বেরিয়ে যায়। বাইরে সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করছে। সব জায়গায় তার কিরণ পৌঁছে গেছে। পৌঁছতে পারেনি একটা ঘরে। ধীরে ধীরে চোখ মেলে তাকাই আলো। এখন রাত না দিন সেটা বোঝার উপায় নেই। পুরো ঘর অন্ধকার হয়ে আছে। এটা ওর রুম না। আলো খাট থেকে নেমে কোনো মতে রুমের লাইট জ্বালায়। রুমটা তেমন ভালো না দেখতে। কোথাও কোথাও দেওয়ালের চুন পড়ে গেছে, কোথাও মাকড়সার বাসা বেঁধেছে। আলো দরজার দিকে এগিয়ে যায়। দরজা বাইরে থেকে বন্ধ। বারবার দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। আলো এবার জোরে চেঁচিয়ে বলে, কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন, প্লিজ কেউ আছেন? আলোর গলা এই রুমের মধ্যেই আবদ্ধ হয়ে থাকে। আলো দরজা ধাক্কাতে আর চেঁচামেচি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এক সময় দরজার পাশে বসে কাঁদতে থাকে আর বলে, আধার, আপনি কোথায়? আমাকে নিয়ে যান এখান থেকে, আধার। এদিকে রাত শেষ হয়ে ভোর হয়ে গেছে, অথচ আলোর খোঁজ এখনো পাওয়া যায়নি। আধারের সব থেকে স্পেশাল টিমকে আলোকে খোঁজার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। তারা এখনো কোনো খোঁজ দিতে পারেনি। আধার, আগুন আর হাসান পুরো শহর চুষে ফেলেছে, কিন্তু আলোর ঠিকানা পাওয়া যায়নি। রোডের ক্যামেরাগুলোও প্রায় সব ঝাপসা, কুয়াশার কারণ। আধার গাড়ি চালাচ্ছিল। তুমি কোথায় আরো? একটা ক্লুও খুঁজে পাচ্ছি না যার মাধ্যমে তোমার কাছে পৌঁছাতে পারবো। রাহাত, আই সোয়ার, আমি তোকে পেরে সব থেকে কঠিন মৃত্যু দেব রাহাত। এমন সময় ওর ফোনে কল আসে। আধার ফোনটা লাউডে দিয়ে বলে, কোনো খবর পেলে? স্যার, মিস্টার রাহাতের গাড়ি শেষবার শহরে থেকে বাইরে যেতে দেখা গেছে। আর মিস্টার রাহাতের ফোন কিছুক্ষণ আগে অন হয়েছিল। আমরা ট্র্যাক করতে পারছি। ওকে, ওই জায়গার লোকেশন আমাকে পাঠিয়ে দাও। আধার কল কেটে দেয়। তার পরপরই ওর ফোনে লোকেশন চলে আসে। আধার একবার লোকেশন চেক করে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। সাথে হাসান আর আগুনকেও পাঠিয়ে দেয় লোকেশন। অন্যদিকে আলো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। দরজা ধাক্কাতে ধাক্কাতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কেউ দরজা খোলেনি। অনেকটাই ক্লান্ত লাগছে। লাগবে নাই বা কেন, ওর ভিতরে আরো একটা প্রাণ আছে। আলো বিছানায় বসে বসে ভাবছে কি করে এখান থেকে পালাবে। তখনই রুমের দরজা খুলে যায়। আলো সেদিকে তাকায়। দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখেও চমকে ওঠে। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, রাহাত। রাহাত হাতে প্লেটে নিয়ে ঠুকে আলোকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, গুড মর্নিং বেবি। শাট আপ! আপনার সাহস হলো কি করে আমাকে এখানে তুলে আনার? আমার সাহসের দেখলে কি বেবি? তোমার আধারকে যদি মারতে পারি তাহলে তোমাকে কেন তুলে আনতে পারবো না?
আলো চমকে ওঠে, অস্ফুট স্বরে বলে, তার মানে আপনি আধারকে আপনি না ওর বন্ধু? কিসের বন্ধু? ঘৃণা করি আমি ওকে, দুনিয়া সব থেকে বেশি ঘৃণা। আলো শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে তুলে আনার কারণ? গুড কোয়েশ্চেন। তোমাকে বিয়ে করা। আলো বিস্মিত চোখে রাহাতের দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে জোরে জোরে হেসে দেয়। আলোর হাসি দেখে রাহাতের কিছুটা সন্দেহ হয়। এত কিছুর পর আলোর এত কুল ব্যবহার রাহাতের ঠিক হজম হচ্ছে না। কিছু গন্ডগোল আছে বলে মনে হচ্ছে ওর, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না। আলো হাসি থামিয়ে বলে, আপনার সত্যি মনে হয় মিস্টার রাহাত যে আপনি আমাকে বিয়ে করবেন? তাহলে স্বপ্নের রাজ্যের বিরাজ করছেন আপনি, আমি জীবিত থাকতে সম্ভব না। রাহাত দাঁতে দাঁত চিবিয়ে বলে, এতে একটু পরে বোঝা যাবে যখন তুমি আমাকে বিয়ে করবে। তোমাকে বাঁচাতে তোমার আধার আকাশ থেকেও তো আর আসবে না। তোমাকে বিয়ে করব, তারপর তোমার ওই বেবিকে নষ্ট করব।